Sunday Falls Horror Calls. তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টের ভূতের কলে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক রবিবার রাত্রির 12টার সময় আপনাদের জন্য ভৌতিক গল্প নিয়ে আসছে ভূতের কল, এবং আমি কৌশিক আপনাদের সাথে সবসময় রয়েছি। কিন্তু আজকে দুপুরবেলা এবং গেল বৃহস্পতিবার, মানে যে বৃহস্পতিবারে 3টের সময় আপনাদের জন্য আসে, সেখানে তো আপনারা দেখেননি। কারণ আজকে দুপুরবেলা অলিভিয়া যেটা ঘটনাটা বলেছে একদম অস্বাভাবিক, মারাত্মক, এবং তার সাথে আরও অনেক কিছুই বলেছে। কিন্তু বৃহস্পতিবারে যে পডকাস্টটা রিলিজ হয়েছে মৌমিতার, সেটাও খুব মারাত্মক। আপনারা কেকে পডকাস্ট চ্যানেলে যাবেন, দেখতে পাবেন, পরপর দুখানেই রয়েছে। কিন্তু আজকের পডকাস্টটা কেন ভালো বলছি, এর কারণ হচ্ছে যে আমার মনে হয় আপনাদের শুনলে খুব ভালো লাগবে। কারণ আগের পডকাস্টটা যারা যারা শুনেছেন তারা এটাতে রিলেট করবে। আগের পডকাস্টটাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেটাও যদি চেক আউট করতে পারেন খুব ভালো হবে। তাহলে এই পার্টটা বুঝতে পারবেন পূজার সাথে কি হয়েছিল। হ্যাঁ, কারণ ও ভাড়া বাড়িতে থাকার ফলে ওর শারীরিক, মানসিক, বাবা মার সব কিছু ওদের চেঞ্জ করতে হয়েছিল। তারপর যখন ওরা নিজের বাড়িতে আসে, আরও প্যাথেটিক ঘটনা ঘটেছে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন পূজার খুব খারাপ। অনেকেই বলেছে যে আওয়াজটা শোনা যাচ্ছে না। ও এমন একটা জায়গায় থাকে না, আপনাদের দর্শকদের বলছে, এমন একটা ও জায়গায় থাকে পূজা যেখানে কথা বলতে বা টাওয়ারের খুব প্রবলেম হয়। তো সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা মার্জনা করবেন, চেষ্টা করবেন একটু বোঝার জন্য, এটাই আপনাদের কাছে প্লিজ রাখলাম আপনাদের সামনে। চলুন তাহলে ঘটনায় ঢোকা যাক। তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব। কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি, বা আমাদের যে নাম্বার আছে 8961371072, আবারও বলছি 8961371072, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান, এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করব। এবং ধরুন মেল করতে চাইছেন, কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন, kpodcast2023@gmail.com-এও আপনারা পাঠাতে পারেন। তো চলুন ওনাকে কল করা যাক, আর ভূতের কলে একটু ভয় পাওয়া যাক। হ্যালো পূজা, কেমন আছো? ভালো। তোমার আগের তো পডকাস্টটা খুব সুন্দর, মানে এটা ভূতের কলে যেটা তুমি দিয়েছিলে, একটা কল রেকর্ডিং, সেটা অনেকেই দেখেছে এবং অনেকেই ভালো বলেছে। তো আজকে আমরা শুনবো এটার সেকেন্ড পার্টটা, তাই না? হ্যাঁ, এটা সেকেন্ড। হ্যাঁ, তো ওটা তুমি তোমার মতো করে স্টার্ট করো। আর প্রথম দিকে তুমি এর হিন্ট কিছু দিয়ে দাও যে এখানে আমি এরকম কথা বলেছিলাম, তারপর থেকে তুমি স্টার্ট করো, তাহলে মানুষ বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি শুরু করছি। হ্যাঁ একদম, তুমি তোমার মতো স্টার্ট করো। আচ্ছা, তো আমি বলেছিলাম যে আমাদের যে বাড়তাম সেইটা অসুবিধে, সেখান থেকে চলে আসার পর যে আমার সাথে কি কি ঘটনাগুলো ঘটলো সেটাই আমি এবার বলবো। তখন হচ্ছে ফ্যামিলির ওপর দিয়ে চলে গেছে বিষয়টা, মানে যে কোনো কিছু ক্ষতি হয়েছে সব ক্ষয়ক্ষতি ফ্যামিলির ওপরে। তো এবার আসবো আমার নিয়ে, যে কি মানে কি অসুবিধাটা আমি ফেস করেছি, আমার মানে আমি সম্মুখীন হয়েছি সবকিছুর মধ্যে। এবার আমি বাড়ি চলে এসেছি, আমি বলেছিলাম যে আমি বাড়ি চলে এসেছি সেই ঝামেলা থেকে। এবার বাড়িতে আসার দুদিন ভালোই কেটেছে। দুদিন পর খুব অসুবিধে, খুব এত পরিমাণে অসুবিধে হচ্ছে যে যে বাড়ির মানে অসুবিধেগুলো ওখানে হচ্ছিল, ধরো হাঁটা চলা করা, চলাফেরা করা, লোকের সাথে লোকের কথা বলা, এই একটা গুজগুজানি আওয়াজ, এইসব জিনিসগুলো আমাদের হওয়া স্টার্ট করে দিয়েছে। এতদিন হচ্ছিল ও বাড়িতে, এবার এসে হাজির হয়েছে আমাদের বাড়িতে এইসব জিনিসগুলো। এবার হতে 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 এবার জিনিসটা আমার ওপরে হচ্ছে। আমি ঘুমিয়ে পড়লে, ধরো শুয়ে আছি, কিন্তু শুয়ে থাকতে থাকতে না হপকা হপকা ঘুম ভেঙে যাওয়া হতো। ধরো রাত্রির 12টা-1টার সময় করে ঠিক ঘুম ভেঙে যাবে, কিছু না কিছু হবে, ঘুম ভাঙবেই একদম, ডেলি হতে শুরু হলো একটা একটা করে। এবার সেটা বাড়তে শুরু হলো, এবার সেটা 1টা-1:30 থেকে 3টের সময় হলো। এমনই আমাদের ঘরের গলির কোণে একটা বিচ্ছিরি ভাবে শিয়াল, মানে প্রত্যেক দিন ঠিক 3টে বাজবে শিয়ালটা এসে ডাকে রোজে।
আর সেই শিয়ালের ডাকে রোজের আমার ঘুম ভাঙে। আর একটা একটা শিয়াল এদিকে ডাকে তো একটা শিয়াল ওইদিকে ডাকে, মানে একজন ডাকলে আর একজন সেইখান থেকে সাড়া দিচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে রাত্রিবেলা মানে ঘরটার মধ্যে ঘুমানো যাচ্ছে না। আমরা একটা ধারের ঘরে থাকি, আমাদের বাড়িটা এল টাইপ। এবার আমাদের রাস্তার দিকে হচ্ছে মুখ, আমাদের ভেতর বাড়ি হচ্ছে ভেতর দিকে, এরকম ব্যাপার। এবার ভেতর বাড়ির দিকে তো কেউ সেরকম থাকে না, পেছনের দিকে ঘর, যেহেতু রাস্তার দিকে তো আর ঘর না। এবার সেইখানেই অসুবিধাগুলো শুরু হলো, শিয়াল ডাকা থেকে শুরু। এবার আস্তে আস্তে হচ্ছে কি আমাদের বাড়িতে ঘটনাগুলো ঘটছে। সিঁড়ি, আমাদের বাড়ির মিডিল দিয়ে সিঁড়ি উঠেছে, দুদিকে দুটো ঘর। এবার সেই পজিশনে সিঁড়ির দিকেও তাকাতে পারছি না, এত ভয় লাগছে, যেন মনে হচ্ছে কি দাঁড়িয়ে আছে। যে বাড়িতে ওইখানে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো এই বাড়িতে শুরু হয়েছে। তাকানো যাচ্ছে না, থাকা যাচ্ছে না, অসুবিধে, মানে কে যেন চলে যাচ্ছে, হাঁটা চলা করছে, দিন নেই দুপুর নেই, গুলি খেলছে, এইসব জিনিসগুলো না হচ্ছে। হতে হতে এবার আমার ওপরে হাবি হলো। একদিন শুয়ে আছি রাত্রির বেলা, সেই দিন থেকেই স্টার্ট। এবার তারপর দিন থেকে আমি আর ঘুমোতে পারিনি। শুয়ে আছি, যেন মনে হলো আমার মা, আমি এক ধারে শুই, আমার মা এইদিকে, আমার বাবা ওইদিকে, মানে আমার মা মাঝখানে থাকে, আমরা দুজন দুধারে। এবার শুয়ে আছি, যেন দেখলে ঘুমের মধ্যে আমি বুঝতে পারছি কেউ আমার উপরে না ওপর থেকে ঝুঁকে রয়েছে। আমি ঘুমের মধ্যে একটা, মানে লোক যদি, কেউ যদি, মানে বোঝা যায় যে কিছু একটা হচ্ছে, মানে আমি ঘুমের মধ্যেও বুঝতে পারছি যে কেউ আমার উপরে দেখছে, আমাকে ঝুঁকে পড়ে, আমার উপরে ঝুঁকে পড়ে, মানে উল্টো হয়ে ঝুঁকে পড়ে আমাকে দেখছে। আর আমি ঘুমের মধ্যে আজকে উঠে, মানে বাবা মাকে ক্রস করে বাবার দিকে চলে গেছি, চিল্লিয়ে উঠে একদম এদিক থেকে ওদিকে চলে গেছি। বাবা মা বলছে কি হলো কি হলো, আমি বলছি আমি এখানে শোবো না, আমি এখানে শোবো না। আমি উঠে ঘর থেকে বাইরে চলে গেছি। আমার একটুকুই ভয় পেলে না আমি ঘরের বাইরে চলে যাই, মানে বাড়ির বাইরেও চলে যেতে পারি, এমনও হয়ে যায় ভয় পেলে। এবার চলে গেছি। আমার বাবা বলছে যে কি হলো, এত রাত্রে এরকম করে উঠে পড়লো কেন? তারপর আমার বাবা মা দুজনে বুঝিয়ে নিয়েছে, আমাকে মাঝখানে শুইয়েছে। ওরা দুজন দুদিকে শুয়েছে, আমি মাঝখানে শুয়েছি। আমার মা মাথায় হাত বুলিয়ে দিয়ে আমি তখন ঘুমিয়ে পড়েছি, তখনের মতো ইতি ওটা। তারপর থেকে ব্যাস শুরু হয়ে গেল মানে অত্যাচারের ওপর অত্যাচার। রাত্রিবেলা ঘুমোতে যাই, শরীরে কোনো দাগ নেই। এবার বাড়িতে ঘুম থেকে উঠে সকালবেলা দেখি পুরো পিঠে গায়ে পুরো আঁচড়ের ভর্তি, একদম মানে বড় বড় আঁচড়, মানে বিশাল, মানে এমন চির খেয়েছে না যেন মনে হবে কেউ ইচ্ছা করে চিরলে যেরকম হয়, যেরকম ঘষড়ে পড়ে গেলে হয়, সেরকম চেরার দেয়। মানে পায়েতে, থাইয়ের ওপরে, এইরকম ঘাড়ের কাছে সব চেরার দাগ হতে শুরু হয়েছে। এবার শরীরটা আমার আস্তে আস্তে ভাঙছে, মানে শরীরটা আমার খারাপ হচ্ছে এবার থেকে থেকে। এতটাই খারাপ হয়ে গেছে, আমি রোগা হয়ে গেছি, খাওয়া দাওয়া কমে গেছে, মানে আমাকে যেন সেই কি, মানে আমাকে খেয়ে নেওয়ার মধ্যে, মানে আমাকে খেয়ে নিচ্ছে একটু একটু করে। আমি রোগা হয়ে যাচ্ছি, আমার ওজন কমতে থাকছে, মেজাজ খিটখিটে হতে থাকছে, এই জিনিসগুলো হচ্ছে। এবার হতে হতে ওরকম দেখছে এদিক ওদিক করে। তারপর ওই যে দেখার চিন্তা আমি বললাম না, এবার একদিন কি হয়েছে, না না আমার এটা হয়েছে, অসুবিধা হচ্ছে যখন হলো আমি বাথরুমে ঢুকেছি। এই কথাটা আমি মানে কাউকে বলতে পারিনি, আমি আজকে বলছি। মানে চান করছিলাম সেই টাইমটায়। এবার আমি পেছন ঘুরে, মানে হেঁটে হয়ে, মানে মাথাটায় শ্যাম্পু করছিলাম, আর পেছন দিকে আমাদের একটা মানে বাথরুমের দেয়ালের দিকে যেদিকে শাওয়ার আছে ওইদিকে, মানে পেছন করে আমি সাবান করছি, মাথাটা শ্যাম্পু করছি। এবার আমি দেখতে পাচ্ছি আমার পেছন দিকে যেন, মানে আমি মানে আট চোখে আমি দেখতে পাচ্ছি কেউ একজন, মানে অবয়বা আমি দেখতে পাচ্ছি কেউ একজন দাঁড়িয়ে আছে, কেউ একজন দাঁড়িয়ে আছে। এবার আমি যে ঘুরে তার দিকে তাকাবো সেই পজিশনটা নেই, কেননা আমি সেইভাবে মাথাটায় হেড করে সাবান দিয়ে দিই, দাঁড়িয়ে আছে। আমি দুবার জিজ্ঞাসা করলাম, কে মা এসে দাঁড়িয়েছো, মা দাঁড়িয়ে আছো? আমি এরকম করে দুবার জিজ্ঞাসা করলাম, কোনো ছাড়া নেই। আমি বলছি তাহলে কি হলো? তখন পেছন ঘুরে দেখি যে একজন, মানে কালো মিশমিশে একজন কেউ দাঁড়িয়ে আছে গেটে, একদম গেটটা মানে আমাদের বাথরুমের গেটটা খুললে ওইখানটা একটু অন্ধকার মতো, এই দিকটা বাথরুমের এটা না এল টাইপ যেহেতু বাড়িটা, একদিকটা অন্ধকার পজিশন হয়ে যায়, বাথরুমের মাঝে মিডিল অংশ না অন্ধকার, আর ওইখানটা করে আমি বুঝতে পারছি কেউ একজন দাঁড়িয়ে আছে। মানে সেই সময় আমি বেরোতেও পারছি না, আর এত জোরে চিৎকার করছি,
মানে কি বলবো, ওখানে আমার মানে আমি বেরিয়ে এসে কাউকে কিছু বলতেও পারিনি আমি কি দেখেছি। আজও আমি কি দেখেছি আমি ওটা বলতেই পারিনি। আমার বেরোনোর ক্ষমতাই তো ওখান থেকে ছিল না। মানে আমার সামনে সে দাঁড়িয়ে, গেটটা মানে তাকে ক্রস করে আমাকে গেটটা খুলে বেরোতে হবে। মানে প্রচুর ভয় পেয়েছিলাম এই জিনিসটা দেখে। আমার সাথে এই জিনিসগুলো ওখানে হচ্ছিল না, এবার আমার বাড়িতে আসার পর এই জিনিসগুলো শুরু হয়ে গেল। এবার আস্তে আস্তে আমি সেই জিনিসগুলোকে আরো বেশি বেশি করে ফিল করছি। রাস্তায় বেরোলে পেছনে যেন কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, আমার সাথে সব সময় আছে। আমি বুঝতে পারছি আমার সাথে কেউ আছে, আমি একদম ফিল করতে পারছি যে আমার পাশাপাশি কেউ হাঁটছে, কেউ যাচ্ছে, আমার পেছনে আছে, আমার সামনে আছে। এরকম আমি মনে মানে সবার সামনে থাকলেও কি হয়েছে, আমি বুঝতে পারছি ওরা আমার সাথে আছে। এইরকম একটা ব্যাপার, পুরো গায়ে কাঁটা দেওয়ার মতো। তখন আবার এখানে পড়াশোনা স্টার্ট হয়ে গেছে, আবার পড়তেও যাচ্ছি, সাইকেলে করে বাড়ি ফেরাটাও দুষ্কর হয়ে যাচ্ছে থেকে থেকে। এমন অসুবিধা হচ্ছে। এখানে ওখানে তো বন্ধু বান্ধব ছিল, এখানে আসে স্কুলে ভর্তি হওয়ার পর এখানে বন্ধু বান্ধব কম, বন্ধু বান্ধব নেই বললেই চলে। এবার একা একা ফিরতেও হচ্ছে, খুব কষ্টও হচ্ছে, এরকম রাত্রিবেলা আসতে ভয়ও পাচ্ছে। মানে এই ভয়ে ভয়ে আমার দিন যাচ্ছে। ততদিনে আমার শরীর খারাপ, মানে শরীরটা অনেক খারাপ হয়ে গেছে আমার, মানে শরীরের কিছুই নেই। মানে আমি কেমন হয়ে গেছিলাম, মানে রক্ত নেই শরীরে, এসে ডাক্তার দেখানো, কত রকম প্রবলেম এসে হাজির হয়েছে আমার শরীরে। রোগেই ভর্তি হয়ে যাচ্ছে যেন। এই ঘুম হচ্ছে না, রাত্রিবেলা যদি এরকম ভয়ে ভয়ে থাকি মানুষের কি ঘুম হয়? এইসব দেখে আমার যে উঠবি হাজবেন্ড সে বলতে তাহলে চ, তোকে একটা মানে ওর নিজস্ব ঠাম্মি হয় আর কি, পাড়ার ঠাকুমা, সে একটু এইসব জল পড়া ফল পড়া দেয়। এবার সে বলছে, তখন ও বলছে যে চ তাহলে একবার তোকে ওখানে ঘুরিয়ে নিয়ে আস। এবার গেছি আমি, সে আমাকে দেখে বলে তুই একে কেন এখানে এনেছিস, তোকে এখানে, তুই ওকে কেন এখানে এনেছিস, ওর সাথে যারা আছে তোকে তো মেরে দেবে। আমার হাজবেন্ডকে বলছে তোকে তো মেরে দেবে ওর সাথে যে আছে। বলছে তুই ওকে কি করে নিয়ে এলি এখানে, তুই যে এতটা ওকে নিয়ে আসতে পেরেছিস সেটাই তোর ভাগ্য ভালো। ওকে এরকম করে বললো। বলার পর আমি না ভয় পেয়ে গেছি এই কথাটা শুনে, যে ওকে কেন নিয়ে এসেছিস, ওর সাথে যারা আছে তোকে মেরে দেবে, কথাটা পুরো মুখের উপরেই বলেছে। এবার বলার পর আমি বলছি কি হয়েছে, এরকম করে বলছে কেন, মানে আমি ভয় পেয়ে গেছি যে কি কেন হঠাৎ করে এই কথাগুলো আমার সাথে, আমরা তো এসছি দুজন, তাহলে মারবেটা কারা। তারপর ঠাম্মিটা ওখান থেকে আমাকে ঘর থেকে ওইটুখানি শুনিয়েছে, শুনিয়ে আমাকে বাড়ি মানে ঘর ওই ঠাকুরের আসনে যেখানে বসে উনি পুজো করেন সেই ঘর থেকে আমাকে বাইরে বার করে দিয়ে বলছে তুই বাইরে গিয়ে দাঁড়া। আমাকে ওখান থেকে নামিয়ে দিল। ওপরে ঠাকুর থাকে, মানে ওদের মাটির দুতলা বাড়ি, ওপরে ঠাকুর থাকে, ওরা আমাকে বললো তুই নিচে চলে যা। আমাকে নিচে পাঠিয়ে দিয়েছে, আমাকে ঠাকুর ঘরে ঢুকতেও দেয়নি। এবার সেখানে থেকে আমাকে স্নান করানোর জন্য জল দিয়েছিল, তারপর মানে তাবিজ দিয়েছিল। এবার সেইখানে ওই জলটায় স্নান করিয়েছি, কিন্তু স্নান করানোর সময় যখন আমাকে ওই জলটা দিয়ে স্নান করানো হচ্ছে, আমি কেন জানিনি আমার মনের মধ্যে মানে এমন একটা মানে বিচ্ছিরি হাসি, আমি বুঝতে পারছি আমার হাসার কোনো কারণ নেই। যখন ওই জলটা আমার মাথায় ঢালছে আমি হাসছি, মানে আমি হেসে ফেলেছি। আমার মা বলছে তুই হাসছিস কেন, এতে হাসির কি আছে? আমি বলছি জানি না, আমার খুব হাসি পাচ্ছে, আমি হাসছি। মানে আমি হেসেই যাচ্ছি, হাসি আর থামাতেই পারছি না। এই জলটা যতক্ষণ মাথায় ঢেলেছে না আমার খুব হাসিই পেয়েছে। আমি বলছি জানি না আমার কেন হাসি পাচ্ছে। এটা আজও আমি বুঝিনি কেন কেন এই জিনিসটা হয়েছিল, আমি কেন হেসেছিলাম। যাই হোক, ওতে না ওই জিনিসটা, ওই যে স্নান করানো হলো, তাবিজ বাঁধানো হলো, ওতে কিছু হয়নি। ওতে কিছুই মানে ওই হাসিটার কারণ মনে হয় এটাই, ওতে ওদের কিছুই যায় আসেনি। ওরা এটা নিয়ে মানে রীতিমতো খেসা মতনই হয়তো করেছিল। এবার বলা ওইটা গেল। এবার ওরা যখন এইসব কেটে যাওয়ার পর সবাই ভাবলো যে না এবার আমার মেয়ে ঠিক হয়ে যাবে। এবার দিন যাচ্ছে, 3 মাস হলো। 3 মাস পর জানি না কি কেটে গিয়েছিল নাকি কিছু একটা, ওই তাবিজটা হয়েছিল। তাবিজটা না আর আমি আমার শরীরে খুঁজে পাইনি, কোথায় পড়ে গেছে কখন আমি আর খুঁজে পাইনি তাবিজটাকে। বলছে কোথায় ফেলে দিয়েছিস? আমার মা তো আমাকে রিজেন মুখ করে খেয়ে নিল। বলছে হ্যাঁ কোনো একটা কাছেই কিছু নেই, আমার মা খুব মুখ করেছিল আমাকে সেদিন, পড়ে গেছে কোথায় আমি খুঁজে পাইনি। আর আমাকে যত সেই মুহূর্তে যত তাবিজ পড়ানো হয়েছে কোনো তাবিজকে খুঁজে পাওয়া যায়নি। কোথায় পড়ে গেছে আমি নিজেও জানিনি কোথায় পড়ে গেছে। মানে আমার গায়ে কোনো কিছুই রাখতে দিত না ওরা, কোনো কিছু না, একটুখানি কিচ্ছু থাকতে দিত না। ও মানে পড়ে যাবে, ও নয় ছিঁড়ে পড়ে যাবে, নয় আংটা কেটে পড়ে যাবে, এরকম হয়েছে। হওয়ার পর তারপর যখন এত কিছুর মধ্যেও যখন হলো না, 3 মাস পর একটা ভালো তান্ত্রিককে দেখানো হলো, যেটা ওদের
মানে ও যেখানে কাজ করে সেইখানেই ওই লোকটা থাকতো। এবার সেই তান্ত্রিককে ডেকে নিয়ে আসা হলো আমাদের বাড়িতে। ডেকে নিয়ে এসে সে সকালের দিকে এসেছিল, এসে সে বসে আছে, আমাকে বলছে মা তুই এদিকে আয়, একটু বয়স্ক মতো, বলছে মা তুই এদিকে আয়। ঠিক বলছে তো বা হাতটা আমার এর উপরে রাখ। আমি রেখেছি, ওরা বলেছে আমি রেখেছি। বলছে তুই পুকুরে পড়ে গেছিলিস? আমি বলছি হ্যাঁ আমি পড়ে গেছিলাম। বলছে তুই সেপটিক চেম্বারে ডুবে যাচ্ছিলি? আমি বলছি হ্যাঁ আমি ডুবে গেছিলাম, একবার আমাকে মানে বাঁচানো হয়েছে রীতিমতো, আমি ডুবেই যাচ্ছিলাম, মরেই যেতাম, বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে। বলছে তোর তো অনেক ফাঁড়া গেছে। সে আমার হাতটা ধরে বলছে তোর তো অনেক ফাঁড়া গেছে। আমি বলছি হ্যাঁ গেছে, আমার মাও পাশে ছিল, সেও বলছে হ্যাঁ এই জিনিসগুলো ঘটেছে। বলছে ওর সাথে যারা আছে ওরা তোমার মেয়েকে নিয়ে যাবে। সে একদম মুখের উপরে, ওরা তোমার মেয়েকে নিয়ে চলে যাবে, তোমরা আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এই কথাটা শুনে আমার মায়ের তো খুব মন খারাপ। এবার হওয়ার পর ওরা বলেছিল, মানে ওই দাদুটা আছে, আমি দাদুই বলি তাকে, বয়স্ক খুব, দাদুকে বলেছিলাম যে দাদু দেখো আমি যেতে চাইনি, আমি থাকতে চাই, আমি যাবো না এখান থেকে, কোথাও আমি যাবো না বলে সে আমাকে বলেছিল হ্যাঁ তোকে আমি বাঁচাবো, তোকে চিন্তা করতে হবে না, তোকে আমার যতটা সাধ্য আমি করবো তোর জন্য। এবার সে আমাকে ওই চান করানোর জন্য সেও আমাকে সেম জল দিয়েছিল প্রথমে, অমাবস্যার রাত্রির 12টা থেকে 1টার মধ্যে আমাকে চান করাতে হবে। কেউ যেন চোখে না দেখে, কেউ না দেখে, কেউ না, শুধু যে আমার সাথে যাবে সে আর আমি, আর কেউ যেন না জানে। 3 মাথার রাস্তায় গিয়ে আমাকে চান করাতে হবে, আর সেখান থেকে চান করিয়ে যা কিছু আমি পরে থাকবো সেটা ফেলে দিয়ে আমাকে ঘরে ঢুকতে হবে নতুন জামা কাপড় পরে। এবার আমার মাকে নিয়ে আমার খুবই চিন্তা, যেহেতু আমার মায়ের খুব রাশ হালকা বললেই চলে। এবার আমার চিন্তা, আমার মা আমাকে নিয়ে যেতে পারবে না, আমার উদ্বি হাজবেন্ড তো আমাকে নিয়ে যেতে পারবে না, সে তো এখান থেকে অনেকটা দূরে থাকে, তার দ্বারা সম্ভব নয়। এবার কি হবে, আমার ছোট মা মানে আমার কাকিমাও থাকতে পারছে না, মানে একটার পর একটা বাধা এসেই যাচ্ছে। 3-4টে অমাবস্যা ওই করে করে চলে গেছে, একে থাকতে বলছে ও পারছে না, ওকে থাকতে বলছে ওর থাকতে পারছে না, এরকম করে করে না 3-4টে অমাবস্যা কেটে গেছে, স্নান করানো তখনও হচ্ছে না, কিছু না কিছু করে বাধা পড়ছে। একদিন আমার মা বলে যে আমিই নিয়ে যাবো তোকে, কেউ যখন বলছে না, কেউ কারোর যখন সময় হচ্ছে না, আমি তোকে নিয়ে যাবো। এবার আমার মা একদিন ওরকম অমাবস্যার রাত্রিরে আমাকে আমাদের রাস্তার বাড়ি থেকে বেরিয়ে 3 মাথার রাস্তা পড়ে, সেই রকম 3 মাথার রাস্তায় নিয়ে এসে আমাকে দাঁড় করিয়েছে, বলে তুই এখানে বস, আমাকে বসিয়েছে। এবার আমরা বললে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমরা যতক্ষণ, আমার বাবা জানে না যে এত কিছু হচ্ছে, আমার বাবাকে কিছু বলা হয়নি যে এত কিছু হয়েছে, শুধু আমার বাবা ওইটুখানি আগেরটুকুই জানে যে এর পরে যে এই যে আরেকজনকে ডেকে নিয়ে আসা হয়েছে বা এত কিছু হচ্ছে, আমার বাবাকে কিছু বলা হয়নি। আমার বাবা এইসব একটু নাস্তিক মতো, খুব একটা বিশ্বাস করে না। এবার আমরা শুয়ে আছি, আমার মা আর আমি শুয়ে আছি, বুঝতে পারছি তখন গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তারপর যেতে যেতে আমরা যখন ওই 2:30, এই 1টা-1:30টার সময় করে যখন আমরা গেটটা, আমাদের ঘরের মেন গেটটা খুলে বেরোনো হচ্ছে, বাইরে একটা ঝিঝি পোকার সাউন্ডও পাইনি। গ্রামের দিকে তো কত কিছু থাকে, আমাদের পাশেই খাল, তাতেও কত রকম মানে পাখিরা থাকে, রাত্রিরে ডাকে, চেঁচা ডাকছে, কত কিছু ডাকছে। আমি যখন বেরোইনি তার আগে অনেক কিছু ডাকছে আমি শুনতে পাচ্ছি, গাড়ি যাচ্ছে সবকিছু। যখন আমি বেরিয়েছি ওই দরজাটা খুলে, আমি একটা ঝিঝি পোকার সাউন্ডও পাইনি, একটাও নয়। তার আগে অত ঝিঝি পোকা ডাকছিল, আমি একটা কিছু শুনতেই পাইনি, আমার মাও শুনতে পায়নি, আমিও শুনতে পাইনি। পুরো নিস্তব্ধ, মানে একটা পিন পড়লে শোনা যাবে এইরকম অবস্থা। কিচ্ছু না, একটা বাইকের আওয়াজ না, একটা গাড়ির আওয়াজ না, রাস্তা দিয়ে কেউ কোথাও নেই। তার আগে কিন্তু লোকজন যাচ্ছিল, সেই মুহূর্তটায় কেউ নেই রাস্তায়। আর বাড়ির বাইরেটাও এইরকম অবস্থা, মানে কোনো কিছু সাউন্ড একদম নেই, কিছুরই সাউন্ড নেই, কোনো পাখি পক্ষীরও সাউন্ড পাওয়া যাচ্ছে না সেই টাইমে। আমাদের এখানে রাত্রির বেলা না অনেক রকমের পাখি ডাকে রাত্রিরে, এবার সেই আওয়াজগুলো পাওয়া যাচ্ছে না। বেরিয়ে তারপর ওইটা গেল। এবার আমরা এসেছি রাস্তাটা ফেলে, রাস্তা মানে আমাদের মেন রাস্তাটা ফেলে আবার একটু ভেতর দিকে 3 মাথার রাস্তায় আসছি। এবার আসতে আমার মা বলে তুই রাস্তার মাঝখানটায় আমাকে বস করিয়েছে,
মাথায় আমি জলটা ঢেলবো, তুই এখানে বস। আমার মাথায় যখন জলটা ঢেলেছে, আমি বসে আছি, তো আমাকে বলেছে বসতে, আমাকে বলেনি যে চোখটা বন্ধ করে বস, আমাকে বলেনি যে চোখ বন্ধ করে বসতে বলেছিল, ভুলে গেছি। যাই হোক, চোখটা খুলে বসে আছি। বললে কেউ বিশ্বাস করবে না, আমার চারিদিকে রাউন্ড লেভেল হয়ে মানে 2 হাত ছাড়া ছাড়া একজন একজন করে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি তাদেরকে, পুরো কালো মিশে আমার থেকে দূরে দূরে দাঁড়িয়ে আছে আমাকে আমি যখন মানে আমি যেদিকেই দেখাচ্ছি সেদিকেই একজন করে আমার দেখে না, চোখ আমি সঙ্গে বন্ধ করে নিয়েছি। সঙ্গে সঙ্গে কালো অবয়বগুলো না এতটাই সামনাসামনি যে অমাবস্যার রাত্রিরেও আমি দেখতে পাচ্ছি তাদেরকে। এতটাই সামনাসামনি আমি দেখতে পাচ্ছি যে ওই জিনিসগুলো ওখানে দাঁড়িয়ে আছে। আমি এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমি এখনো বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওই জিনিসগুলো ওখানে দাঁড়িয়ে আছে, আমি সঙ্গে সঙ্গে আর কোনো কথাই মানে বলিনি যে আমি ওদের দেখতে পাচ্ছি, আমার মা ভয় পাবে বলে। আমি চোখ বন্ধ করে নিয়ে চুপ করে বসে আছি। আমার মা যখন মাথার উপর থেকে 1 লিটার জল, একটা বোতলে মানে 1 লিটার জলের বোতল পুরো ভর্তি, যে জলটা দিয়েছিল চান করানোর জন্য। 1 লিটার জলে একটা মানুষের কখনো গোটা বডি ভিজতে পারে? মনে হয় কোনো মানুষের মনে হবে যে 1 লিটার জলে একটা মানুষের গোটা বডি ভিজে যাবে? না না, হয় নাকি সম্ভব? কখনো হয় না, হয় না। কিন্তু ওই 1 লিটার জলে আমার মানে কি বলবো, মাথার চুল এতটা পরিমাণে, চুল থেকে গোটা শরীর এতটা ভিজে গেছে যেন আমাকে 1 গামলা জলে চান করানো হয়েছে। ওই জলটাতেই চান করেছি আমি। আর তারপরে ওই যে চান করে আমি ওই যে জামা কাপড় ফেলে দিয়ে ওই যে ঘরে আমি ঢুকেছি, আমাকে 3 দিন বাড়ি থেকে বাইরে বেরোতে বারণ করেছিল। 3 দিন বলেছে যেখানে তুমি চান করবে ওদিকে তাকিয়ে দেখবে না, আর ওই ঘর থেকে তুমি বেরোবে না। তুমি 3 দিন সূর্যের মুখই দেখবে না দরকার হয়। আমি 3 দিন ঘর থেকে বেরোবো কি করি? আমি তো 3 দিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি। 3 দিন বিছানা উঠতেই পারিনি, এমন অবস্থা হয়েছিল। বেরোনো তো দূরের কথা, মানে আমাকে যেন আমি এসে ওই যে শুয়েছি, মানে এসে আমরা আমার মা ওই যে ঘরে চলে এলাম, এরপর সেটা বন্ধ করেছি দরজাটা, শুধু দরজাটা মানে ভেতরে ঢুকে দরজার ছিটকিনিটা আঁটবো, সঙ্গে সঙ্গে রাস্তার সামনে দিয়ে একটা বাইক চলে গেল। ঝিঁঝি পোকা যেমনকার তেমন ডাকছে, ব্যাঙও ডাকছে, পাখিও ডাকছে, সবের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু সেইটুকু সময়ের মধ্যে, সেইটুখানি সময় আমরা কিচ্ছু শুনতে পাইনি। শুধু আমি চোখে ওদেরকে দেখতে পেয়েছি, সেই অমাবস্যার রাত্রিরেও আমি তাদেরকে দেখতে পেয়েছি। আমি শুধু এইটা অবাস্তব, মানে আমি ভাবতে পারিনি যে কেন আমি এইসব জিনিসগুলো শুনতে পাইনি বা কিছুই শুনতে পাইনি। কেমন হতে পারে যে একটা ঝিঁঝি পোকার ডাকও আমি শুনতে পাচ্ছি না? আমার মা বলে যে যে তো আমাদেরকে সেই টাইমে কিছু একটা হয়ে গেছিল আমাদের, আমরা তাই ওসব কিছু ভয় দেখাবো বলে মানে সেই মানে দাদুটা এমনই কিছু করে দিয়েছিল যাতে আমরা সেই টাইমটাতে মানে ওরা যে আমাদের ক্ষতি মানে উঠতে তো দিচ্ছিল না চান করাতে, হয়তো কিছু একটা ক্ষতি করে দিত, কিন্তু হয়তো সেই টাইমটা এমনই কিছু করা ছিল যে যখনই আমাকে নিয়ে যাবে সেই টাইমটা ওরা মানে কিছুতে আটকে যাবে, এরকম হয়েছিল মনে হয় কিছু একটা, জানা নেই আমার। পরে আর দাদুকে জিজ্ঞাসাও করিনি যে তুমি কি করেছিলে। আর এইরকম করে বাড়িতে এসে চলে আসার পর আমি ওই যে শুয়েছি, সকালবেলা উঠতে পারিনি, এত গা হাতে ব্যথা, লিটারালি আমাকে কেউ বাঁশ পেটা করেছে, বাঁশ পেটা করে হাত পা ভেঙে ফেলে রেখে দিলে যেরকম মানুষের গায়ে শরীরে যন্ত্রণা হয় সেরকম যন্ত্রণা আর ব্যথা। উঠতেই পারিনি, আমি কিচ্ছু খেতে পর্যন্ত পারিনি, 2 দিন কিচ্ছু খেতে পারছি না, এক ফোঁটা জলও যেন মনে হয় গলা দিয়ে নামবে না, আমি উঠতেই পারছি না বিছানা ছেড়ে, যেন মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বড় কিছু, আমি উঠতে পারছি না, হাত পা নাড়াতে পারছি না। হেঁটে যে যাবো বাথরুম বা চান করতে, সেটা যাওয়ার আমার ক্ষমতা নেই। আমার মা আর আমার বাবা আমাকে জাগিয়ে জাগিয়ে নিয়ে গেছে, এমন অবস্থা হয়েছিল আমার। আমি সেই থেকে না আমার মনের মধ্যে আমি এই জিনিসগুলোকে আমি কোনোদিন এতটা ভাবিনি যে আমার সাথে এত কিছু হবে। কিন্তু তারপরে ওইসব জিনিসগুলো 3 দিন কেটে যাওয়ার পরে যখন আমি রাস্তায় ওই দাদুটাদের বাড়ি যাওয়ার কথা ছিল, গেছিলাম ওই তাবিজ দেবে পড়ার জন্য। এবার 3 দিন পর গিয়ে পড়েছিলাম, সেই তাবিজ এখনো আমার শরীরে আছে, এখনো সে আজ পর্যন্ত কেটেও পড়েনি, খুলেও পড়েনি, কিচ্ছু হয়নি, যেমনকার তেমন রয়েছে। দাদু আমাকে বলেছিল কজনকে নিয়ে এসেছিলি, কজনকে বলছে মানে কেমন একটা করে বয়স্ক মানুষ বলেছে কজনকে মানে নিজের রূপ দেখিয়ে বস করেছিলি, এরকম একটা ডিটেইলি কথা দিয়ে আমাকে বললো। আর হচ্ছে দাদু, তার তুমি সব কিসব কথা বলছো,
বলছে না, কি সব কথা বলছে, তুই একদম চুল খুলে রাস্তায় বেরোবি না, চুপ করে একদম চুল খুলে কোথাও বেরোতে হবে। সেই থেকে আমার মা আমাকে কোথাও চুল খুলে বেরোতেও দেয় না, আর আমি বেরোইও না। আমার সবসময় চুল ক্লিপে আটাই থাকে, লোক জানেও না আমার কতটা চুল বা কতটা এতে। যখন চুল খুলে ছাদে শুকোয় তখনই লোক দেখে যে আমার চুল আছে বলে, নাহলে সবসময় চুল গোটানো থাকে আমার, কেউ জানে না যে আমার কতটা চুল বা এর মানে আমার সবসময় দরকার হয় আমি মাথায়, এই যে এখন দাঁড়িয়ে আছি আমি মাথার উপরে ওড়না চাপা দিয়ে দাঁড়িয়ে থাকি, চুল আমি বার করিই না। আমাকে বারণ করেছে, বলছে তুই চুল খুলে কোথাও না, কোথাও যাবি না, তুই চুল খুলে ঘর থেকেও বেরোবি না। এরকম বলার পর আমি দাদুটা তাবিজ দিল। তারপর আমাকে ওখান থেকে বললো, আমার উদ্বি হাজবেন্ড গেছিল আমার সাথে, বললো তুই এখন যা, তোর বউকে নিয়ে এখান থেকে চলে যা। বলে আমরা চলে এলাম। আমার মা ছিল, আমার মাকে বলেছে ওই দাদুটা, আমি পরে শুনেছি নাকি আমার সাথে 5 জন ছিল, 5 জনই আমার মানে আমার দাদু হয়, মানে 5 জনই আমার জ্ঞাতি গোষ্ঠীর দাদু। ঠিক আছে, মানে হয় না এই চাটুতো ফুটতুতো পিস্তুতো এইরকম দাদুরা ছিল। একজন অন্য কেউ ছিল যেটা সেইখান থেকে এসেছিল আমার সাথে, সে সেখান থেকে এসেছিল। আর আরেকজন ছিল যে আমি সেই বললাম না সাইকেল নিয়ে আস্তে আস্তে পড়ে গেছি, তারপর আমার শরীরে খুব ব্যথা, ওই ব্যথাটাই ওই তখন চান ঠান করে আসার পর আমার ছেড়েছিল, ওই সেম ব্যথা আমি পেয়েছিলাম। মানে এমন অসহ্যকর যন্ত্রণা শরীরে, যে এরকম যন্ত্রণা হয় আমার জানা নেই, কোথাও কিছু নেই। স্নান করে আসার পর ওই যে শুয়েছি, আমার গোটা শরীর একদম আর কিছু নেই, মানে যন্ত্রণায় ছটফট করছে, আমি বিছানায় শুয়েছি, উঠতেই পারিনি। এখানেই এই গল্পটার মানে শেষ, যে আমি মানে ওই দাদুটা না থাকলে আমাকে কেউ বাঁচাতেও পারতো না। আমি বিশ্বাস করি না আমাকে কেউ আর বাঁচাতে পারতো বলে, আমাকে নিয়েই যেত, সত্যি সত্যি নিয়ে চলে যেত। আর আমি যেটা জেনেছিলাম, ওই আমাদের এখানে সব বলে, মানে নাম নিতে নেই, যেটা বলা যায় কালপুরুষ আমার প্রতি আকর্ষণটা ছিল। সে আমাকে চেয়েছিল আমাকে নিয়ে যাবে, সে আমার সাথে এমনকি বললাম না গোটা শরীরে আঁচড় থাকতো, মানে সহবাসও করেছে, এরকম একটা ব্যাপার ছিল। মানে কি বলবো, আমার সেই টাইমটা এত খারাপ গেছে যে আমি কাউকে কিছু বলতে পারিনি। তখন আমার বয়সটাও কম, তখন কত হবে 20, 21, 22 বছর বয়স হবে আমার, 20, 19, 20, 21, 22ও হবে না, 19, 20 এরকম। এখন আমার 24 বছর বয়স। অনেক বছর, 3-4 বছর আগেই এই ঘটনাটা আমার ঘরে, মানে আমার নিজের বাড়িতে এইসব ভাবে আমি কখনো ভাবিনি। সেই বাড়ি থেকে বলে যে এই বাড়িতে চলে আসবে, বলে না, বলে যে ওই বাড়ি ছেড়ে দিলে আর কিছু হবে না। আমি বিশ্বাস করি না, কারোর যদি কারোর প্রতি টান থাকে সে সেখান থেকে হলো তোমার পেছনে পেছনে, তুমি যত দূরেই যাও না কেন তোমার পেছনে যাবে সে। আর সেটাই হয়েছে আমার ক্ষেত্রে। ওরা আমাকে এতটাই আকর্ষণে রেখেছিল যে ওরাও সেইখান থেকে আমার বাড়ি এসেছে, এসে আমাকে মানে রীতিমতো মেরে ফেলার খাপ করেছিল, নিয়ে যাবেই আমাকে একদম। ওই দাদুটা না থাকলে আমি বাঁচতাম না। ওই দাদুটা একটা খুব ভালো রকমের মানে তান্ত্রিক, মানে খুবই ভালো, আমি বলবো যে মানে উপকারই করেছিল। কি বলবো, মানে আমার ওই দাদুটাকে আর কিছু বলার নেই। মানে দাদুটা বয়স হয়েছে, সেই মানুষটা যে এত ভালো একটা কাজ, আমার যে আমি বেঁচে গেছি ওই দাদুটার জন্য খালি। আজও দাদুর সাথে দেখা কথা বলে, আমাকে এখন বলে কি মাস থেকে তো মানুষ হয়ে গেছি, কম করে লিটারালি কথা বলে আমার সাথে, মানুষটা করলে এরকম ইয়ার্কি। দাদুর বাড়িতে সাবধানে থাক, আজও আমি পড়ে আছি সেইটা, এখনো খুলিনি, খুলে পরেও নি, খোলেইনি। বলছে তুই এখন ভালো থাকবি, তোর আর চিন্তা নেই, তুই বেঁচে গেছিস, তোকে আমি বাঁচাতে পেরেছি। মানে দাদু খুশি যে আমাকে বাঁচাতে পেরেছে। মানে কি বলবো, থ্যাংক ইউ। এখন এখন বাড়ির সবাই ভালো আছে আগের থেকে, মানে অনেক? না না, এখন বাড়ির সবাই ভালো বলতে কি, এই বললাম না কিছু জিনিস ছেড়ে গেলেও খারাপ কিছু রেখে যায়। হ্যাঁ, ফাইন্যান্সের দিক থেকে আমাদের ফ্যামিলি কাবু। আমার বাবা বিশেষত মানে প্রচুর, মানে আমাদের কি করে এখন সংসার চলছে সেটাই একটা মানে বিশাল ব্যাপার, ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না। মানে কিছু নেই আমাদের, সেই দোকানটাই আর নেই। মানে কি করে যে সংসার চলছে আমাদের, না মানে ফাইন্যান্সের দিক থেকে একদম শেষ করে দিয়ে চলে গেছে, শেষ। আমাদের আর কোনো কিছুই করার নেই, আমার মা বাবার কিচ্ছু করার নেই। আমার মা বাবা যাই করতে যাক না কেন কোনো কিছুতেই সফলতা পায় না।
মানে কোনো কিছু কাজ নিয়ে যে করবে, করে মানে নিজের একটা নতুন করে আবার যদি দোকানটাই খোলে সেটাও চলবে না, এরকম পজিশন হয়ে আছে। মানে একটা জিনিস ক্ষতি হয়েই গেছে, যেটা আজ পর্যন্ত শেষ হলো না, এখনো চলছে। তো তোমরা সেই দাদুর কাছে আর যাওনি তোমাদের উন্নতি বা এরকম কাজের জন্য? না, ওইটা আর করা যাবে না। ও বলেছিল কিছু বাঁচাতে গেলে কিছু দিতে হবে, তখনই বলেছিল। আমি এই কথাটা বলিনি, আমার মাকে বলেছিল নাকি, বলছে এটা যদি বাঁচাতে চাও তোমাদের কিছু না কিছু স্যাক্রিফাইস তোমাদের জীবন থেকে করতে মানে একটা স্যাক্রিফাইস তোমাদের হয়তো আমারতেই হবে। এবার ওইটাই হয়তো রেখেছে, আর কি বলবো। মানে এখনো চলেই যাচ্ছে। আমি খালি ভাবি যে আমার বাবা মার আজকে এই অবস্থা আমার জন্য, তা নয়তো কি, আমার জন্য নয়তো কি, আমাকে বাঁচাতে গিয়েই আজকে ওদের এই অবস্থা। ভাবা মানে লোক ভাববে যে কি এইসবও হয় নাকি, সত্যি হয়। যে না দেখবে, যার সাথে না হবে, কেউ কোনোদিন জানতেই পারবে না সত্যি এরকম কিছু আছে। মানে ওটা খুবই খারাপ একটা জিনিস ছিল আমার সাথে। শুধু একজন নয়, 5 জন ছিল। 5 জন, একজন না। একটা মানুষের শরীরে একজনই থাকলে তাকে মানে তার শরীরের কি অবস্থা। 5 জন, ভাবা যায় 5 জন একটা শরীরে? আমি তো ভাবতে পারিনি। আমাকে যখন বলেছে আমি ভয়ে কেমন হয়ে যাচ্ছি। আমার সাথে 5 জন ছিল, আমি আজও ভাবি যে আমার সাথে 5 জন ছিল, আমি কি করেছিলাম। মানে আমাদের প্রথম ভুল হয়েছিল ওই বাড়িটাতে যাওয়াটা। হ্যাঁ, ওই বাড়িটাতে যাওয়াটাই আমাদের কাল হয়েছে, সত্যি সত্যি। ওটা যদি ওই না বাড়িটাতে তাই আমাদের খারাপ হয়েছিল। ওই বাড়িটা ঠিক হয়ে যেত অনেকটাই। ওই বাড়িতে যাওয়ার আগে পর্যন্ত তো আমাদের সবকিছু ঠিকই ছিল। একদম। যখন থেকে গেলাম তখন থেকেই শুরু হলো সবকিছু একটা একটা করে খারাপ হলো। হতে 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 আজকে একটা জিনিস খারাপ। আমি ভালো থাকলে কি হবে, আমার মানে আমার স্বামীকেও, মানে ওই যে জলগুলো যখন এনে দিয়ে গেছিল, আমার হাজবেন্ডেরও খুব অসুবিধে হয়েছিল। মানে বেঁধে দিয়েছিল জলগুলো আনার সময়। আমাকে নিয়ে কোথাও বেরোতে দেয়নি, আমাকে নিয়ে কোথাও যেতে দেয়নি। সেই টাইমটাতে আমাকে নিয়ে কোথাও, মানে আমি যে ওর দাদু তাদের বাড়ি যাবো, ও আমাকে আনতে আসেনি। বলেছিল তুই ওর থেকে দূরে থাক, তুই যদি ওর কাছাকাছি চেষ্টা করিস তোকে মেরে দেবে। এইরকম একটা কথা, যে তুই যদি ওই মেরতে যাস ওরা তোকে মেরে দেবে, তুই সাবধানে থাক। ওরা চায় না তুই ওর সাথে থাকিস। সে চাইবে না। কেউ যদি আমাকে পছন্দ করে, সে কি চাইবে আরেকজন এসে আমার সাথে থাকুক বা কথা বলুক কি মিশুক? চাইবে না তো। সেই রকম একটা ব্যাপার। ওকেও আমার সাথে মানে দূরে পাঠিয়ে দিত। ওর সাথে তখন আমার খুব ঝগড়া হতো, খুব বিবাদ হতো, দ্বন্দ্ব হতো, যে তোর সাথে থাকবো যেন মানে হয়ে যায় এরকম একটা পরিকল্পনা ছিল। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা ছিল। কিন্তু ওই দাদুটার একটা এতে আমরা বেঁচেছি দুজনেই। ওকেও কিছু করতে পারিনি আর আমাকেও কিছু করতে পারিনি। এটাই একটা, মানে ওকে বারণই করে দিয়েছিল যে তুই ওর সাথে এই নিয়ে কোনো কথাই থাকবি না, তুই ওর সাথে কোনো এখন যোগাযোগটা একটু কম রাখ, তুই যদি নিজে বাঁচতে চাস। এইরকম একটা কথা ছিল। সেইটাই আমার ঠিক আছে। কিন্তু মেরেই দিত সত্যি। ওর যদি না শরীর বন্ধন মানে বেঁধে দিত, ও আমার কাছে না, ও আমাকে এখন বলে যে ও যখন আমার কাছে আসতো না, ও আমার কাছ থেকে একটা পচা বিচ্ছিরি মানে গন্ধ পেত। আমি যে পাচ্ছি, হ্যাঁ আমার বাড়িতে বা আমার কাছে একটা বিচ্ছিরি পচা গন্ধ পেত। ও পেতো এই গন্ধটা। কেন দাদু ও যখনই আসতো তখন তো শরীর মানে বেঁধে দিত তো দাদু, যে আমি এই টাইমে ওই বাড়ি যাবো, আমার শরীরটাই করে দিত। ও যখনই ও আমাকে মানে ও আমার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারতো না গন্ধের চোটে। ওর নাকে হ্যালো, ওর নাকে তারপর দিয়ে শুনতে পেলাম না। ওর নাকে রুমাল চাপা দিয়ে দাঁড়িয়ে থাকতো আমার সামনে কথা বলতো। মানে ও যে গন্ধ পাচ্ছে আমাকে বলেনি যে হ্যাঁ তোর গা থেকে গন্ধ আসছে, সে আমি দাঁড়াতে পারছি না। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, এইরকম ছিল। থ্যাংক ইউ। ও আমাকে আর কিছু মানে হ্যাঁ কিছু বলছিলে তুমি, বলো। ওইটাই যে ও আমার সামনে দাঁড়াতেও পারতো না তখন, এত গন্ধ ছাড়তো ওই মানে আমার গা থেকে। মানে ওদের আশেপাশে যারা ছিল না তাদের গন্ধ, মানে তারা যে কজন ছিল সে কজন অপঘাতে মারা, কাঁচা আকাঙ্ক্ষা ছিল, কজন ছিল সব কটা। আর সবকটাই ছেলে ছিল, কেউ মেয়ে ছিল না, সব ছিল।
কজন আমার নিজস্ব দাদু ছিল, দুজন অন্য ছিল, 3 জন আমার দাদু ছিল, 2 জন অন্য কেউ ছিল, অল্প বয়স তাদের, এরকম ব্যাপার। কি অবস্থা মানে আমি আমি বলছি, আমি মানে এই কথাগুলো আমাকে কোনোদিন বলে ভাবিনি, সত্যি সত্যি। যা এখন যদি কাউকে বলি না, সে বলবে তুই গল্প বানিয়ে বলছিস। গল্প মানে গল্প বানাতে পারলে তো গল্প বানানো কি এতটাই সহজ যে বানিয়ে বলে দেবো আমি, লোক বিশ্বাস করবে না? সেটাই। বানানো এত সোজা নয়, যেটা জীবনে ঘটে। আমার সবচেয়ে ভয় পেয়েছিল কখন, আমি যে শুয়েছিলাম, মানে ওই যে আমার মুখের উপরে ঝুঁকে দেখা সিনটা না, মানে আমি চোখ বন্ধ করে বুঝতে পারছি আমার উপরে কেউ এরকম ঝুঁকে আমাকে দেখছে। তুমি যদি শুয়ে থাকো, তোমার মুখের উপরে যদি কেউ হেঁটে তোমার দিকে দেখে, কেমন লাগবে? মনে হবে না ঝিরকিরি উঠে পড়ি, এরকম একটা ব্যাপার হবে। উফ, মনে হয় না একদম। ওইটা আমার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছিল, সবচেয়ে ভয়ঙ্কর আমার ওটাই লেগেছিল। আমি হরার মানে ছবিতে, মানে সিনেমাতে এইসব সিন দেখি, সেসব জীবনে ঘটে গেছে, ভাবা যায়? আর মানে আমি ভাবতে পারছি না। থ্যাংক ইউ আমাদের এতটা সুন্দর একটা কল রেকর্ডিং দেওয়ার জন্য। আর আজকে ডিস্টার্ব করেনি, আজকে ডিস্টার্ব হয়নি কলে, কারণ আগে যখন কতবার কল করতে গেছি নানান টাইপের কথা আটকে যাচ্ছে, এমনি নর্মাল টাইমে কত রকমের ডিস্টারবেন্স। প্রথমে তো এটাই নেটটাই খুললো না, মনে হচ্ছে না ওদেরই কোনো রকম মানে ইচ্ছা নেই এটা হোক, কেউ জানুক, এরকম হতেও পারে না, হওয়াটা কোনো বড় ব্যাপার না, কোনো বড় কথা নয়। যাই হোক, শেষ করে দিয়েছি। রাখছি পূজা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং ভূতের কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।